আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির একটি জাহাজ বাংলার জয়যাত্রা নাম করে, এই জাহাজটি 40 দিন ধরে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৌদি আরবের একটি বন্দরে আটকা পড়েছিল এবং যুদ্ধ বিরতির সুযোগে জাহাজটি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল বা তার আগে অনুমতি চাইছিল ইরান কর্তৃপক্ষের, ইরান সেটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দেয়নি। এই খবরটি দেশের বিভিন্ন গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে এসেছে এবং একই সঙ্গে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কেন ইরান আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এই জাহাজটিকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিল না। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যে সাময়িক যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজকে এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন যে ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। সেই জায়গা থেকে এই প্রশ্নটি আরো বেশি জোরদার হয়েছে যে ইরান কেন সব ধরনের শর্ত মানা সত্ত্বেও বাংলাদেশের এই জাহাজটিকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিল না। কোনো গণমাধ্যম বলছে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে অতি মাখামাখি, তার ফলশ্রুতিতেই বাংলাদেশকে এই সংকটে পড়তে হলো। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কালো ছায়া নেমে যেমন পড়েছে, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও এর প্রভাব পড়েছে। যারা এ ধরনের দাবি করছেন তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্বরোচিত হামলা চালিয়ে ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেই মার্কিনীদের সাথে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আমদানি রপ্তানির গতি প্রকৃতির পরিবর্তন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, কূটনীতি, এমনকি সামরিক খাতে মার্কিনীদের প্রভাব, রাশিয়া থেকে তেল কিনতে মার্কিনীদের অনুমতি সহ বিভিন্ন বিষয় নজর এড়ায়নি ইরানের। প্রসঙ্গক্রমে নিশ্চয়ই আমরা একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে এখানে নিয়ে আসতে পারি। যুক্তরাষ্ট্র ইসরায়েল একসাথে যখন ইরানের উপরে হামলা শুরু করলো, তখন পাল্টা হামলা শুরু করলো ইরান এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে তারা হামলা করছিল। মানে যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পর এসে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিল, সেই বিবৃতিও যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছিল। 1 মার্চ জারি করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে কি উল্লেখ করা হয়েছিল? কথাটা ছিল এরকম যে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, এমন দাবি করেছিল বাংলাদেশ সরকার। এবং ওই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম পর্যন্ত ছিল না, অথচ ইরানের নাম ছিল। ইরানের এই পাল্টা হামলার জন্য নিন্দাও জানানো হয়েছিল এবং ওই সময় আমাদের কূটনীতিকরা বলছিলেন যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া উচিত ছিল। পরবর্তীতে যদিও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সংশোধনী বিবৃতি দেয়। যাই হোক, ওই ঘটনাকে কেন্দ্র করে 1 মাস পর এসে ইরান সরাসরি অসন্তোষ প্রকাশ করে। ইরানের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী তিনি গত 1 এপ্রিল একটি সংবাদ সম্মেলনে সরাসরি এমন মন্তব্য করেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের প্রতি ইরানের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। ইরানে হামলা প্রসঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও ছিল প্রত্যাশিত। বিশ্বের অমুসলিম অনেক রাষ্ট্র ইরানের পক্ষাবলম্বন করলেও বাংলাদেশ কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করে পরোক্ষভাবে মার্কিন নীতি অনুসরণ করেছে। সেখানে তিনি আরো বলছিলেন যে ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি, এই বিবৃতি আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি, এটি আমাদের জন্য কষ্টের বিষয়। তিনি আরো বলছিলেন যে বাংলাদেশ জাতিসংঘ এবং ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা জানাতে
ব্যর্থ হয়েছে। ইরানের যে এক ধরনের ক্ষোভ বা এক ধরনের অভিমান, আমরা যদি আরেকটু সহজভাবে বলি, স্পষ্টভাবে তারা খোলামেলা বলেছে। সেই জায়গা থেকে যে গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে মাখামাখির বিষয়টি বা যুক্তরাষ্ট্রের অনুগত হয়ে সাম্প্রতিক সময়ে সবকিছু করা, এটি আমরা একেবারে উড়িয়ে দেব কিনা নিশ্চয়ই ভাববার বিষয় রয়েছে। তবে জাহাজটি এই মুহূর্তে আমরা যতদূর জানি যে শেষ খবর পর্যন্ত যা জানা যাচ্ছে যে এটি আরব আমিরাতের শারজাহ বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটিতে থাকা ৩১ জন নাবিক ভালো আছেন। তাদের মনোবল ধরে রাখতে তাদের জন্য যে দৈনিক খাবারের বরাদ্দ মাথাপিছু $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। এই জাহাজটি আপনাদের একটু জানিয়ে রাখি যে ভারত থেকে পণ্য নিয়ে গত ২রা ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে এবং পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। আমাদের জন্য সবচেয়ে যেটি স্বস্তির খবর যে নাবিকেরা সবাই ভালো আছেন। তবে এটিকে কেন আসলে বা কি কারণে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হলো না, নিশ্চয়ই এর পেছনের কারণগুলো আমাদের সরকারের। আজকের আলোচনার বিষয় খুবই স্পর্শকাতর, কিন্তু একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো, বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে? আওয়ামী লীগের দীর্ঘদিনের ভারত ঘনিষ্ঠ ইমেজের বিপরীতে এখন কি বিএনপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ার পথে হাঁটছে? আর যদি তাই হয়, তাহলে তারেক রহমান কি রাজনৈতিকভাবে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন, নাকি ঝুঁকিপূর্ণ এক খেলা শুরু করেছেন? এই আলোচনা করতে গেলে শুরুতে সম্পর্ককে বেশি করে ব্যাখ্যা করা হয় ঐতিহাসিক ঘনিষ্ঠতা, স্বাধীনতা যুদ্ধের একটা স্মৃতি এবং এইগুলো নিয়েই করা হয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার করতে হবে, আমরা এখানে গুজব নয়, যতটা সম্ভব যাচাইযোগ্য তথ্য, রাজনৈতিক বাস্তবতা এবং তার উপর দাঁড়িয়ে করা যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ, এই তিনটে জিনিসকে আমরা আলাদা করে দেখব। কারণ বাংলাদেশে ভারত প্রসঙ্গ কখনোই শুধু পররাষ্ট্র নীতি নয়, এটা আবেগ, পরিচয়, ক্ষমতা, নির্বাচন, এমনকি দলীয় নৈতিকতার সঙ্গেও জড়িয়ে থাকে। প্রথম প্রশ্ন, আওয়ামী লীগ আর ভারতের কংগ্রেস, তাদের সম্পর্কটা আসলে কি ছিল? সাধারণভাবে আমাদের রাজনৈতিক আলাপচারিতায় বলা হয় আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের একটা দলীয় মেলবন্ধন ছিল, কিন্তু প্রকাশ্য তথ্যের ভিত্তিতে দেখলে বিষয়টা অন্যরকম লাগে। আওয়ামী লীগ কংগ্রেসের যে সম্পর্ককে বেশি করে ব্যাখ্যা করা হয় ঐতিহাসিক ঘনিষ্ঠতা, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, নেতৃত্ব স্তরের অর্থাৎ শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর মধ্যে যে আস্থা পারস্পরিক, এবং পরবর্তীকালে আবার বিভিন্ন কংগ্রেস সরকার তাদের সাথে যে শেখ হাসিনার যে আস্থা স্তর, সেইটা বলা হয়। এছাড়া রাষ্ট্রীয় যে বোঝাপড়ার ধারাবাহিকতা হিসেবে এই সম্পর্ককে দেখা হয়। প্রকাশ্য কাঠামোবদ্ধ ধারাবাহিকতা হিসেবে এর প্রকাশ। আনুষ্ঠানিক পার্টি টু পার্টি জোটের স্পষ্ট কোনো প্রমাণ সামনে নেই। অর্থাৎ আওয়ামী লীগ ও কংগ্রেসের সম্পর্ক ছিল, কিন্তু সেটা দুই দলের মধ্যে দলীয় চ্যানেল না হয়ে বেশি ছিল রাজনৈতিক বিশ্বাস, নেতৃত্বের যোগাযোগ এবং দুই রাষ্ট্রের কৌশলগত বোঝাপড়ার জায়গা। এই জায়গা থেকেই আমাদের আলোচ্য প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি বিএনপি এখন সরাসরি বিজেপির সঙ্গে দলীয় সম্পর্কের পথ খোলে, তাহলে সেটা আগের চেয়ে ভিন্ন এবং অনেক দিক দিয়ে বেশি স্পষ্ট একটি পদক্ষেপ, যা ভারতের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এতকাল ছিল না। এখন আসি সাম্প্রতিক ঘটনায়। যে তথ্যটি এখন সবচেয়ে বেশি আলোচিত, সেটি হলো তারেক রহমানের পক্ষ থেকে
মানে তারেক রহমান তার দলের সভাপতি হিসেবে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং বিএনপির হুমায়ুন কবির সেটি পৌঁছে দিয়েছেন নীতিন নবীন, ভারতের যে প্রধান বিজেপির, তার কাছে। শুধু বাংলাদেশি সংবাদ মাধ্যম নয়, বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান যিনি বিজয় চৌথাই ওয়াল, তিনি তার প্রকাশ্য পোস্টে এই যোগাযোগের কথা নিশ্চিত করেছেন, বলেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি রাষ্ট্রীয় কূটনীতির ভাষা নয়, এটি দলীয় যোগাযোগের ভাষা। মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্কের বাইরে পার্টি টু পার্টি সম্পর্কের একটি আলাদা রাস্তা খোলার চেষ্টা। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর ইতিহাসে এই ধরনের প্রকাশ্য পার্টি টু পার্টি যোগাযোগ এর আগে দেখা যায়নি বলেই ঘটনাটি আলাদা গুরুত্ব পাচ্ছে। একমাত্র কিছুটা হচ্ছে জামাতের সঙ্গে পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটা সম্পর্কের কথা, কিন্তু মনে রাখতে হবে জামাত যেমন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল নয়, তেমনি জামায়াতে ইসলামী পাকিস্তানও সেখানকার কোনো প্রধান রাজনৈতিক দল নয়। তবে পাকিস্তানের রাজনীতিতে জামাতের অবস্থান মোটেই গুরুত্বপূর্ণ নয়, আর বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে জামায়াতের অবস্থান গুরুত্বপূর্ণ হয়তো হয়েছে। আজ যদি একই বিএনপি, ভারতের ক্ষমতাসীন দল, বিজেপির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে, তাহলে বিরোধীরা বলতেই পারে এটা কি নীতির পরিবর্তন, না কি শুধু ক্ষমতায় টিকে থাকার অঙ্ক। এখানেই তারেক রহমানের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি যদি এই সম্পর্ককে এমনভাবে উপস্থাপন করতে পারেন যে এটি বাংলাদেশের স্বার্থে সমমর্যাদার ভিত্তিতে বাস্তব সমস্যার সমাধানের জন্য, তাহলে মানুষ এটিকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে দেখতেও পারে। কিন্তু যদি জনমনে এমন ধারণা তৈরি হয় যে তিনি শুধু দিল্লির কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যেই এই সম্পর্ক তৈরি করছেন, তাহলে এই ব্যবস্থায় যেটা করলেন সেটা তার জন্যে বুমেরাং হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিজেপির ইমেজ। বাংলাদেশে ভারতের সঙ্গে কাজ করা আর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, এই দুটোকে মানুষ এক জিনিস হিসেবে দেখে না। কারণ বিজেপির সঙ্গে হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগ এবং সংখ্যালঘু প্রসঙ্গের তীব্র প্রচার রয়েছে, যা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে একটি অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি করে। যদিও একটু তলিয়ে দেখলে দেখা যাবে বিজেপি নিঃসন্দেহে হিন্দুত্ববাদী দল, কিন্তু সেই হিন্দুত্ববাদ যদি মুসলিমদের ভয়ের কারণ না হয়, যদি মুসলিমদের কোনো অসুবিধার সৃষ্টি না করে, তাহলে কার কি ক্ষতি? ভারতের জাতীয় কংগ্রেস দল নিজেকে ধর্মনিরপেক্ষ বলে, কিন্তু বাস্তবতা হলো কংগ্রেসের রাজনীতি মুসলিম তোষণের রাজনীতি। বিজেপির রাজনীতি তা নয়। বিজেপির রাজনীতির প্রথম কথাই হলো জাস্টিস ফর অল, অ্যাপিজমেন্ট টু নান। মানে কাউকে তোষণ করা নয়, ভোটের জন্য তোষণ করা নয়, সবাইকে সমভাবে দেখা। কেন্দ্রে বিজেপির 15 বছরের শাসনে মুসলিম দমন পীড়নের একটাও অভিযোগ নেই। কংগ্রেস আমলে যখন বিজেপির জন্ম হয়নি, ভারতের সব প্রদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হতো, আজ হয় না। বিজেপি হিন্দুত্ববাদী দল হয়ে যদি মুসলিমদের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে পারে, যদি সংবিধানগত অধিকার দিতে পারে, তবে একটি ইসলামী আদর্শের দল হয়ে বিএনপিও চাইলে বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে কেন পারবে না? পারতেই পারে। বিজেপি বিএনপির দলীয় মেলবন্ধন হলে এই সম্ভাবনাটা কিন্তু সত্যি হয়ে উঠতে পারে। তবু অপপ্রচারের তো একটা জোর থাকে। তারেক রহমানের যে কোনো বিজেপি সংযোগকে বিরোধীরা শুধু কূটনীতি হিসেবে নয়, আদর্শগত প্রশ্ন হিসেবেও তুলতে চাইবে। বিএনপিকে তার জন্যে জনসংযোগ যাত্রা ও প্রচারের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। এই বোঝাবার কাজটা কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি। এখন অনেকেই বলছেন তারেক রহমান নতুন পথে হাঁটছেন। এই কথার মধ্যে সত্যি অবশ্যই আছে, কারণ আগে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো বটে, কিন্তু এখনকার মতো এত স্পষ্টভাবে ভারতের ক্ষমতাসীন দলের সঙ্গে দলীয় লাইনে যোগাযোগের ঘটনা প্রকাশ্যে আসেনি।
তাই এটাকে নতুন বলা যায়, কিন্তু সেটা কেবল এই অর্থে যে সম্পর্কের চেষ্টাটা এবার বেশি দেখা যাচ্ছে, বেশি সরাসরি আসছে এবং বেশি রাজনৈতিকভাবে এটা পড়া যাচ্ছে। তবে এখানে আরেকটা সাবধানতার দরকার। নতুন পথে হাঁটা মানেই যে আত্মসমর্পণ তা নয়, আবার এটাও না যে এটা সম্পূর্ণ নিরীহ, স্বাভাবিক, ঝুঁকি শূন্য, ঝুঁকিহীন পদক্ষেপ, তা নয়। রাজনীতিতে কোনো বড় মোড়ই এত সরল নয়। তারেক রহমান হয়তো বুঝেছেন ভারতকে অস্বীকার করে বাংলাদেশের ক্ষমতার অঙ্ক করা কঠিন, কিন্তু একই সঙ্গে তাকে বুঝতে হবে ভারত সম্পর্কে অতিরিক্ত নরম মনোভাব দেখালে তার নিজস্ব জনভিত্তির একাংশ অস্বস্তিতে পড়বে। ফলে তাকে কিন্তু ব্যালেন্সিং করে চলতে হবে। গত বছর তারেক রহমানের দেশে ফেরা এবং পরে ক্ষমতায় আসার পেছনে কি ভারতের বড় ভূমিকা ছিল? এখানে এটা কিন্তু বাজারে প্রচুর চলছে এই কথা। এখানে সবচেয়ে সতর্ক উত্তরটি হবে ভারত নিশ্চয়ই একটি সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল, কিন্তু একমাত্র ফ্যাক্টর ছিল এমন দাবি যাচাইযোগ্যভাবে প্রমাণিত নয়। আমি তাই সেটা বলবো না। যদিও আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশ নির্বাচনের ফল ঘোষণার পর ভারতের এনএসএ অজিত ডোভালকে ফোনে বলেছেন, দিস টাইম ইউ হ্যাভ ওয়ান, কনগ্রাটস। মানে এই সময় এবার আপনি জিতেছেন, মানে ভোটে, বাংলাদেশের ভোটে। বেশি ব্যাখ্যায় গেলাম না, বুঝে নিন। ভারতের অবস্থানে পরিবর্তন, তারেক রহমানকে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দেখা এবং বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করার আগ্রহ, এসব বিষয় তারেক রহমানের জন্য ভারত বিষয়ক ভাবনাকে সহায়ক করেছে বলা যায়। কিন্তু এটাও সত্যি, কোনো একটি বিদেশি শক্তি এককভাবে কাউকে দেশে ফেরায় না বা ক্ষমতায় বসায় না। এমন সরলীকরণ সাধারণত রাজনৈতিক বাস্তবতাকে বিকৃত করে। তারেক রহমানের প্রত্যাবর্তন উত্থানের পেছনে দেশের অভ্যন্তরীণ সংকট, আওয়ামী লীগের তাদের মাঠ থেকে তাদের অনুপস্থিতি, সাংগঠনিক বাস্তবতা, বিরোধী রাজনীতির পুনর্গঠন এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন হিসাব, সব কিছু মিলেমিশে কাজ করেছে। তাই ভারত ভূমিকা রেখেছে বলা এক কথা, আর ভারতই তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে এটা বলা সম্পূর্ণ অন্য কথা। আমার মতে সবচেয়ে যুক্তিসঙ্গত অবস্থান হলো এটাই যে ভারত আওয়ামী লীগের ওপর একচেটিয়া নির্ভরতা কমিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে বিএনপির সঙ্গে গভীরতর যোগাযোগে আগ্রহী হয়েছে। বিএনপিও বুঝেছে শুধু ভারত বিরোধী আবেগের ওপর ভর করে ক্ষমতার রাজনীতি করা যাবে না, প্রয়োজনে সম্পর্কে নতুন ফর্মুলা খুঁজতে হবে। আর এই দুই বাস্তবতার মিলনেই আজকের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমীকরণ টেকসই হবে কি? সেখানেই আসল পরীক্ষা। একটি চিঠি, একটি বৈঠক বা একটি সৌজন্য বার্তা কখনোই দীর্ঘমেয়াদী রাজনৈতিক মেলবন্ধনের সমান নয়। টেকসই সম্পর্ক তৈরি হতে হলে দরকার হবে আস্থা, ধারাবাহিকতা, সংখ্যালঘু নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা। এর সঙ্গে অবশ্যই আছে উস্কানিমূলক ভাষা কমানো এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের জনগণকে বোঝানো যে এই সম্পর্ক তাদের মর্যাদা হানি করছে না, তাদের অসম্মান করছে না। ভারত তাদের দাদা নয়, ভারত তাদের প্রভুও নয়। দুই দেশের সম্পর্ক ভাইয়ের মতো, বন্ধুর মতো, সুপ্রতিবেশীর মতো। এই জায়গায় আওয়ামী লীগেরও একটি রাজনৈতিক ব্যর্থতা আছে, যে কথা একটু আগে বলছিলাম। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও তারা দেশের বড় একটি অংশের ভারতের বিষয়ে সংশয়, ভারতের প্রতি ক্রোধ বা অসন্তোষ কিংবা ভারত বিরোধী মনোভাব তারা দূর করতে পারেনি। অন্তত জনমানসে সে কাজ সফল হয়নি। বরং অনেক সময় ভারত ঘনিষ্ঠতার ভাবমূর্তি আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে, সত্যি না হলেও। এই ফাঁকটাই এখন বিএনপি অন্যভাবে ব্যবহার করতে চাইতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু মাথা নত করে নয়। তারা পাশাপাশি থেকে, মুখোমুখি থেকে, ভালোবাসার সাথে, এই ভাষায়। কিন্তু এখানেও ফাঁদ আছে, কারণ এই ভাষা বলা সহজ, প্রমাণ করা কঠিন। জনগণ দেখবে আপনি কি সত্যিই সমান মর্যাদার কথা বলছেন, নাকি শুধু নতুন দরজায় কড়া নাড়ছেন। আপনার ভারত নীতি কি নীতি নির্ভর,
নাকি কেবল ক্ষমতা কেন্দ্রিক? আর আপনি কি বাংলাদেশের মানুষকে এই ভারত বিষয়ে এই যে নতুন ভাবনা, সেটা কি বোঝাতে পারছেন যে বিদেশের সঙ্গে সম্পর্ক রাখা আর বিদেশের ওপর ভর করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে? সব মিলিয়ে আমি যেটা বলবো তা হলো, তারেক রহমানের এই পদক্ষেপকে এক কথায় ভুল বললে বাস্তবতা ধরা যাবে না। আবার একে বিশাল কূটনৈতিক বিজয় বললেও বাড়াবাড়ি হবে। এটি আসলে তারেক রহমানের একটি ঝুঁকিপূর্ণ কিন্তু হিসেবি পদক্ষেপ। এখানে সুযোগ আছে, আবার বিপদও আছে। এখানে বাস্তববাদ আছে, আবার ভাবমূর্তির সংকটও আছে। সবচেয়ে পরিমিত ভাষায় বললে, ভারত এখন শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গেও কার্যকর, খোলা ও বেশি বাস্তবমুখী সম্পর্ক রাখতে চাইছে। সেটা বেগম জিয়ার অসুস্থতার সময় থেকে তার মৃত্যু, তার দাফনের সময়, তারেকের নির্বাচনে জয়, সব সময় দেখা গেছে। আর তারেক রহমানও মনে হচ্ছে বুঝতে পেরেছেন, ক্ষমতার নতুন রাজনীতিতে শুধু আবেগ নয়, দরকার কার্যকর যোগাযোগেরও। তবে এই নতুন পথ শেষ পর্যন্ত সাফল্যে যাবে নাকি সন্দেহ ও দ্বিচারিতার অভিযোগে আটকে যাবে, সেটা নির্ভর করবে তারেক রহমান জনগণের সামনে কি ভাষা ব্যবহার করেন, কি শর্তে ভারতের সঙ্গে সম্পর্ক করেন এবং কতটা স্বচ্ছতা বজায় রেখে মানুষকে বোঝাতে পারেন। আজকের এপিসোডে আমি তাই একটা কথাই বলে যেতে চাই, বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রশ্ন এখন আর সাদা কালো নয়। এখানে কেউ পুরোপুরি